আমি জুনিয়র উদ্দেশ্যকে বলতে চাই, যারা ধরেন সিনিয়র হয়ে গেছে তাদের বলে লাভ নাই, জুনিয়রদেরকে বলতে চাই যে তোমার তোমার বা তোমাদের পরিকল্পনা শুরু হবে যখন তুমি পোস্ট গ্রাজুয়েশন করছো, অর্থাৎ ইন্টার্নের পরে ট্রেনিং লাগে, ট্রেনিং করে তুমি একটা সাবজেক্ট সিলেকশন কারিকুলার সিলেকশন করবা, করার পর থেকে তোমার করা উচিত যে তুমি কিভাবে চলবা, কি করবা। সো স্টার্টিং ফ্রম ইউরসেলফ। এবং আমি যেটা বলবো, প্রথমে যখন তুমি এনরোলমেন্ট হলো তখন থেকে তুমি ক্লিনিক্যাল অ্যাজ ওয়েল রিসার্চ দুটাই কিন্তু চালাতে যাবো, কারণ মনে রাখতে হবে তোমার কম্পিটিশনে আগাতে হবে। সো ফিউচারে আমরা যারা আসছি তারা হয়তো রিসার্চ না করেই আমরা চলে আসছি, কিন্তু যখন কম্পিটিশন আসবে তখন রিসার্চ একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হয়ে যাবে। অবশ্যই নিজেকে পরিচিত করার জন্য প্রয়োজন হবে, নিজেকে পরিচিত করার জন্য এটা দরকার হবে, তোমার স্যাটিসফ্যাকশন দরকার হবে, তুমি কন্ট্রিবিউশন করার জন্য দরকার হবে। তো আমি তো বলবো না যে পোস্ট গ্রাজুয়েট করার পরে, না, ইউ ক্যান স্টার্ট ফ্রম ফার্স্ট ডে অফ এনরোলমেন্ট ইন ইউর সাবজেক্ট। জি, এবং এটা সম্ভব না তা না, এটা কিন্তু সম্ভব না। অনেকে চিন্তা করে যে রিসার্চ করতে হলে অনেক কিছু শিখতে হবে, অনেক বড় বড় বিষয় নিয়ে আগে চিন্তা করতে হবে। এটা ঠিক না। তোমাকে হেল্প করার জন্য কিন্তু স্ট্যাটিস্টিশিয়ান আছে, তোমাকে হেল্প করার জন্য তোমার সিনিয়ররা প্রফেসররা আছেন, তোমার হেল্প করার জন্য কলিগরা আছে। তুমি ডাটাগুলো ঠিক মতো কালেকশন করো, তুমি একটা হাইপোথেসিস ক্রিয়েট করো। তুমি একটা হাইপোথেসিস ক্রিয়েট করো, সাপোজ একটা হার্ট অ্যাটাকের পেশেন্ট তোমার হসপিটালে আসছে, তার আসার পথে সিস্টেম ডিলে হচ্ছে, কতক্ষণ সিস্টেম ডিলে হচ্ছে, কেন হচ্ছে, এই কেনটা দিয়েও কেন রিসার্চ হতে পারে যে আমাদের সিস্টেম ডিলেটা কেন হচ্ছে, আমাদের হসপিটাল আসতে কেন ডিলে হচ্ছে। একটা হইতে পারে তাদের মানে ট্রান্সপোর্টেশন অভাব হইতে পারে, একটা ফ্যাক্টর, ল্যাক অফ অ্যাওয়ারনেস হইতে পারে, একটা ফ্যাক্টর হইতে পারে যে তারা ব্যয়বহুল চিকিৎসা, এটা হতে পারে। কাজে তুমি ফ্যাক্টরগুলোকে নিয়ে অ্যানালাইজ করলেও কিন্তু রিসার্চ করতে পারবো। এটা করার জন্য কিছু লাগে না। কি লাগে, তোমার একটা হাইপোথেসিস ক্রিয়েট করতে হবে। তোমাকে হাইপোথেসিস ক্রিয়েট করতে গেলে তোমাকে পড়ালেখা করতে হবে না, কারণ তুমি যখন হাইপোথেসিস করতে যাবো তখন কিন্তু তোমার নলেজটা স্ট্রেংথেনিং করবে, যেটা কার্ডিওলজি তোমার ক্লিনিক্যাল প্র্যাকটিসে গিয়েও তোমার এটা কিন্তু দরকার হবে, একটা হাইপোথেসিস করতে হবে। এবং সেটাকে তুমি চেষ্টা করো যে একটা রাইট আপ করতে, সেই রাইট আপ করতে তুমি পাবলিকেশন করতে পারো, সেই রাইট আপ করতে তুমি বিভিন্ন কনফারেন্স তুমি সাবমিশন করো, সাবমিশন করে তুমি কম্পিটিশনে যাও। তুমি তো কম্পিটিশনে গেলেই তো বুঝতে পারবে তুমি আসলে কোন অবস্থানটা কোথায়, তুমি কম্পিটিশনে যাও। এবং অনেক জায়গায় কিন্তু ইয়াংদের জন্য বিলো 40 যদি থাকে তার জন্য গ্র্যান্ড দেয়, ট্রাভেল গ্যারেন্ট দেয়। আমার মনে হয় তুমি জানো, এবং অবশ্য মনে হয় আমি শুনেছি যে তুমিও একটা পেয়েছো, যেটা শুনলাম যে ইউরোপিয়ান স্টেট সোসাইটি, ইউরোপিয়ান অর্গানাইজেশন একটা পারফরমেন্স করছে, সেখানে তুমি বেস্ট পোস্টার প্রেজেন্টেশন পাচ্ছ, এবং তুমি সেখান থেকে যাচ্ছ এবং তারা তোমাকে ট্রাভেল দিচ্ছে, টিকিট দিচ্ছে, স্টেইং দিচ্ছে, ইট ইজ লাইক দ্যাট। সুতরাং আমার মনে হয় কার্ডিওলজিতেও অনেকে পাচ্ছে, অনেকে যাচ্ছে। আমার মনে হয় এর আরো কম্পিটিশন বাড়ানো উচিত, এটাই হলো কি। আর তোমার কাছে যা আছে তাইটা নিয়ে রিসার্চ করো, রিসার্চ করার জন্য। হ্যাঁ, তোমার যদি বিগ ফান্ড থাকে তুমি বড় স্কেলে গেলা, বিগ ফান্ড আর স্মল স্কেলে গেলা, আর কিছু না থাকলে তুমি যা আছে তাই নিয়ে আগাও। আর সেক্ষেত্রে আরো একটা ব্যাপার, যেটা একজন ভালো ক্লিনিশিয়ান হওয়ার জন্য, ভালো হৃদরোগ বিশেষজ্ঞ হওয়ার জন্য আসলে কি কি করা উচিত একদম পোস্ট গ্রাজুয়েশনের কোর্সে ঢোকার প্রথম দিন থেকে? একটা হলো কি যে রোগী দেখতে হবে, মানে পড়ালেখা করতে হবে। আর ওই যে পড়ালেখা যেমন চটি বই পড়লে হবে না। আমার যেমন একটা ফিলোসফি ছিল, আমি কার্ডিওলজি যত বই আছে আমার ছিল, এটা ছোট আগের থেকেই আমার ইনসেপশন থেকে এটা আমি কার্ডিওলজি যত বই আছে সব বই প্রথম লাইন থেকে লাস্ট লাইন পড়তাম, প্রথম থেকে লাস্ট লাইন পড়তাম, একদম প্রথম পেজে শুরু করতাম এবং একদম লাস্ট লাইন পড়তাম। এটা হয় কি যে অনেক জিনিস হয় মেমোরিতে গেঁথে যায়, যেটা হয়তো আমি বলতে পারি না, কিন্তু ক্লিনিক্যাল প্র্যাকটিস যখন মনে হবে তখন মনে হবে যে না, এইটা আমি দেখেছি, এটা আমি বলেছি, বা ফ্যাকাল্টি বিল্ড আপের জন্য এটা দরকার হয়। সেজন্য শর্টকাট পড়ে পাস করাচ্ছে, বরঞ্চ একটু ইনডেপথে পড়লে মনে হয় সে কার্ডিওলজির প্রপার কার্ডিওলজিস্ট হতে পারবে। এবং একজন ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট হওয়ার জন্য কোন দিকে ফোকাস করাটা উচিত? ইন্টারভেনশন বেশি প্রথম ক্লিনিক্যাল কার্ডিওলজিস্ট, দেন ইন্টারভেনশন কার্ডিওলজিস্টও অনেক বই আছে, সেগুলো পড়বে। প্রথমে হলো তার নলেজ গেদার করতে হবে, মানে আগে একজন ভালো ক্লিনিক্যাল কার্ডিওলজিস্ট হতে হবে। তারপরে আসে যেমন হলো ক্লিনিক্যাল কার্ডিওলজিস্ট ভালো একজন মেডিসিন স্পেশালিস্ট হতে হবে, অর্থাৎ মেডিসিনের একটা দক্ষ জ্ঞান থাকতে হবে। টানেল ভিশন হইলে হবে না, ব্রড ভিশন করতে হবে। অর্থাৎ একজন কার্ডিওলজিস্ট হইতে হলে রেসপিরেটরি তোমাকে নট নেসেসারিলি ইউ হ্যাভ টু টেক দ্য মেডিসিন ডিগ্রি, না সেটা না। তোমার নলেজটা, মেডিসিন নলেজটা আছে কিনা, তোমার রেসপিরেটরি নলেজ আছে কিনা, তোমার চেস্ট নলেজ আছে কিনা, তোমার ব্রেনের নলেজ আছে কিনা, অর্থাৎ সব নলেজগুলো আছে কিনা, তারপরে তোমার কার্ডিওলজি নলেজ আসে। প্রথমে হলে কি সব সাবজেক্ট বেসিক ফাউন্ডেশন, দেন কার্ডিওলজি। চেস্ট ক্ষেত্রেও তাই, আগে বেসিক তারপরে
কারণ হার্ট সম্বন্ধে একটা চেস্ট স্পেশালিস্ট হার্ট কিছু জানবে না, কোথাও হইতে পারে না, হতেই পারবে না। এটা হইতে পারে না। সেই রকমই একটা ব্রড বেস নলেজ গেদার করতে হবে। তারপরে ইন্টারভিউ কার্ডিওলজি সাব স্পেশালিটি, স্পেশালি সাব স্পেশালিটি, এখানে অনেক বই আছে, আর এখানে লেগে থাকতে হয়। কারণ হাতে কলমে শেখার ব্যাপারটা কতটুকু জরুরি? হাতে কলমে শেখা অবশ্যই এখন তো অনেক স্কোপ হয়েছে, এখন তো প্রচুর স্কোপ, সব জায়গায় শিখতে হবে। এনিবডি ক্যান ডু দ্যাট, এনিবডি ক্যান সি ইট, এনিবডি ক্যান। আমাদের সময় কম ছিল, এখন অনেক বেশি। তো অনেক ফ্যাকাল্টি আছে, অনেক প্রাইমারি অপারেটর আছে। শুধু একটা জিনিস মনে রাখতে হবে যে ব্যাকগ্রাউন্ড নলেজ যেন থাকে। ইভেন আমি সবচেয়ে বলতে পারি যে একজন টেকনিশিয়ানও কিন্তু একটা স্ট্যান্ড প্লেস করে আসবে, কিন্তু টেকনিশিয়ান জানবে না স্ট্যান্ডটা কিভাবে প্লেস করতে হবে, স্ট্যান্ডটা কিভাবে কত প্লেস করতে, কত খোলাতে হবে, কিভাবে সিলেক্ট করতে, এগুলো জানবে না সে। নলেজটা ইম্পর্টেন্ট দেন টেকনিক্যাল জব তো করতে করতেই মানুষ শিখে ফেলে। দক্ষতাটার সাথে অবশ্যই জ্ঞানের একটা সম্পর্ক থাকতেই হবে, অবশ্যই থাকতে হবে। সেকেন্ডলি প্রথমে জ্ঞান, তারপরে তো দক্ষতা। জি, যদি জ্ঞান ছাড়া দক্ষতা করে তাহলে হিজ এ টেকনিশিয়ান, হিজ এ টেকনোলজিস্ট, এটা করতেই হবে। আর আমি যেটা বলি সব বেসিক থেকে যাবে, আসলে টেকনোলজির কাজ থেকে সেটাও তাকে জানতে হবে, একজন রেডিওলজিস্টের কাজকে সেটাও তাকে কিছু জানতে হবে, কিছু জানতে হবে, আইডিয়া রাখতে হবে। আচ্ছা, ইভেন আমি ফিজিক্সও জানতে হবে, ইভেন আমার যখন ট্রেনিং যাই, আমার প্রফেসর এলেন কেব্রিজ যে আমার মেন্টর ছিল, প্রথমে যেটা বলছে, তুমি শুধু ইয়া করবা, ওই যে আগে তো ফিমোরাল ব্রেইন হার্টারি পাংচার করতো, ওই ওখানে ধরতে হবে, প্রেস করে ধরতে হবে, এবং আসে দেখতো যে ব্লিড করছে কিনা। প্রথমে কিন্তু ওইটা ট্রেনিং আমাকে বলছে, তুমি এটা পাস করলে তারপর তুমি ক্যাথল্যাবে যেতে পারবো, এটা পাস না করলে তুমি ক্যাথল্যাবে যাবো না। সো আমাকে 5 দিনে এই পরীক্ষা দিতে হয়েছে। পরীক্ষা দেওয়ার পরে ভাগ্যিস আমি ওইগুলা আমার ওটাকে সব স্টেজ গুলো আমি জাম্প করিনি, কোনো স্টেজ চেষ্টা করেছি প্রত্যেক স্টেজ করার জন্য। এবং অনেকে ক্যাথেটার করতে দেহ সংকট করে, ইভেন পুলিশ ক্যাথেটার করতে হবে, শিখতে হবে, জানতে হবে, জানতে হবে না? অবশ্যই। স্যার, আমরা আসলে কথা বলতে চেয়েছি অনেক কিছুই, কিন্তু আমাদের আজকে সময় স্বল্পতা আছে। তো শেষ দিকে যে একটু জানতে চাই, এই যে আমাদের যারা তরুণ চিকিৎসকরা আছেন, তরুণ কার্ডিওলজিস্টরা আছেন, তাদেরকে নিয়ে আপনার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিনা? আমার ভবিষ্যৎ পরিকল্পনা একটাই, তাদেরকে আরো বেশি ট্রেনিং দিতে চাই, তাদের আরো বেশি উৎসাহিত করতে চাই, শিক্ষিত করতে চাই। মানে শর্ট টার্ম আমি বিলিভ করি না, শর্ট টার্ম কোনো জিনিস গেইনে বিশ্বাস করি না। আমি বলি যে তোমরা ঠিক মতো পরিশ্রম করো, ঠিক মতো নলেজ গেদার করো, অ্যান্ড গো ফরওয়ার্ড, উই উইল উইথ ইউ। জি, এবং আপনার যে প্ল্যাটফর্মটি আছে বাংলা ইন্টারভেনশন থেরাপিউটিক্স, এখান থেকে কতটুকু সাহায্য আমাদের এই তরুণ চিকিৎসকরা এই পাচ্ছে? তো 21শে অগস্ট এই কনফারেন্সটা হবে, ইমেজিং কনফারেন্স হবে, ওয়ার্ল্ড লিডার এখানে টক দিবে, তোমরা ওটা দেখো, শেখো। বিআইটি প্রোগ্রামটা হবে, এছাড়া সোসাইটির প্রোগ্রামগুলো আছে, বিএসসিআই আছে, বাংলাদেশ কার্ডিও সোসাইটি আছে, সেগুলো তোমরা অ্যাটেন্ড করো, তোমার প্রেজেন্টেশন সাবমিট করো, তোমরা ভালো টক দাও, এই সাজেশন আমার থাকবে। উই আর অলওয়েজ উইথ ইউ। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার এই পরামর্শগুলো নিয়ে আজকে আমাদের সাথে উপস্থিত